তাই সে দূরে যেতে চায় না। কিন্তু আমি জানি এটা তার আমার কাছে থাকার এক সুনিপুণ অজুহাত। অন্ধকারের ভেতরে যখন আমরা দুজন একই ঘরে থাকি, তখন আমি অনুভব করি পারভেজের সেই তপ্ত নিঃশ্বাস, যা বাতাসের ঢেউ খেলে আমার বিছানা পর্যন্ত পৌঁছে যায়। পারভেজের এই সারাক্ষণ আমার পাশে থাকার জেদ আর তার সেই বিশেষ ভঙ্গিতে তাকিয়ে থাকাটাই এখন আমার বেঁচে থাকার একমাত্র রসদ হয়ে দাঁড়িয়েছে। এই বিশাল মিরপুরের বুকে আমাদের এই ছোট্ট ঘরটি এখন এক গোপন অভিসারস্থল, যেখানে মালিক আর শ্রমিকের বিভেদ মুছে গিয়ে কেবল দুটি হৃদয়ের নীরব কথোপকথন চলে, যা অন্য কারো কানে পৌঁছনোর উপায় নেই। মাঝে মাঝে সে যখন আমার পায়ের কাছে বসে মেঝে পরিষ্কার করে, তখন তার হাতের স্পর্শ আমার গোড়ালিতে লাগলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি দেখি পারভেজের চোখ তখন খুশিতে চিকচিক করে ওঠে, যেন সে জয় করে নিয়েছে এক দুর্বেদ্য দুর্গ। তার এই নীরব আসক্তি আমাকে বুঝিয়ে দেয় সে আমার জন্য যে কোনো সীমারেখা পার করতে প্রস্তুত আছে। আর আমিও তার এই পাগলামিকে আপন করে নিয়েছি, যা আমাদের এই অসম সম্পর্কের সুতোকে আরও শক্ত করে বাঁধছে। মিরপুরের সেই নিস্তব্ধ অন্দরমহলে আমাদের দিনগুলো যখন একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণে কাটছিল, তখন আমি বুঝতে পারি পারভেজের সাহস এখন কেবল চোখের চাউনিতে সীমাবদ্ধ নেই, বরং সে এখন আমার প্রতিটি পদক্ষেপের সাথে নিজের অস্তিত্বকে মিশিয়ে দিতে চায়। কারণ সে যখন আমার ঘরের জানালার পর্দাগুলো টেনে দেয়, তখন তার হাতের চলন এবং শরীরের ভঙ্গি এমন এক মায়াজাল তৈরি করে যা আমাকে সম্মোহিতের মতো তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করে। আমি লক্ষ্য করি পারভেজ এখন আর আগের মতো মাথা নিচু করে আমার সামনে দাঁড়ায় না, বরং সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে, এবং তার সেই গভীর কালো চোখের মণিকোঠায় আমি নিজের জন্য এক সংগুপ্ত আসন দেখতে পাই, যা আমাকে একাধারে শঙ্কিত এবং রোমাঞ্চিত করে তোলে। কারণ একজন বাড়ির মালকিন হয়েও আমি তার এই ক্রমবর্ধমান অধিকারবোধকে অত্যন্ত আনন্দের সাথে মেনে নিচ্ছি। দুপুরবেলা যখন বাইরের তপ্ত রোদে মিরপুরের রাস্তাগুলো খা করে, তখন আমার এসি রুমের ভেতরে পারভেজ যখন আমার জন্য ফলের রস নিয়ে আসে, তখন সে গ্লাসটি টেবিলে না রেখে সরাসরি আমার হাতের কাছে এগিয়ে দেয়। আর আমাদের আঙুলের সেই দীর্ঘস্থায়ী স্পর্শে আমি অনুভব করি পারভেজের শরীরের এক অদ্ভুত উত্তাপ, যা আমার সমস্ত রক্তপ্রবাহে এক চাঞ্চল্য তৈরি করে দেয়। পারভেজের এই সারাক্ষণ আমার ঘরে থাকার অজুহাতগুলো এখন আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। যেমন সে যখন আলমারির কাপড় গোছানোর নাম করে আমার খুব কাছে এসে দাঁড়ায়, তখন তার গায়ের সেই পুরুষালী ঘ্রাণ আমার ঘ্রাণেন্দ্রিয়কে অবশ করে দেয়, এবং আমি ইচ্ছে করেই তার থেকে দূরে সরে যাই না, বরং তার সেই সান্নিধ্যকে আরও নিবিড়ভাবে উপভোগ করার জন্য নিজেকে স্থির রাখি। পারভেজ এখন রাতে ঘুমানোর সময় আমার বিছানার আরও কাছে তার চাদরটি বিছিয়ে নেয়, এবং মাঝরাতে যখন আমি জলের জন্য একটু নড়াচড়া করি, তখন আমি দেখি সে অন্ধকারেই জেগে আছে। আমার প্রতিটি নড়াচড়া সে এক অদ্ভুত তৃষ্ণা নিয়ে পর্যবেক্ষণ করছে, যেন সে আমার প্রতিটি নিঃশ্বাসের পাহারাদার হয়ে উঠেছে। মাঝে মাঝে সে যখন আমার পায়ের নখ কাটতে চায় বা আমার পা টিপে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন আমি তাকে বাধা দেওয়ার কোনো শক্তি খুঁজে পাই না, কারণ তার সেই নিপুণ হাতের স্পর্শে আমি এক স্বর্গীয় সুখ অনুভব করি, যা এই চার দেওয়ালের বাইরে ভাবা অসম্ভব। আর পারভেজ যখন আমার পায়ের পাতায় তার কপা ঠেকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকে, তখন আমি বুঝি সে আমাকে কেবল ভালোবাসে না, বরং সে আমাকে তার হৃদয়ের ঈশ্বরী বানিয়ে ফেলেছে। আমাদের এই নিভৃত যাপনের প্রতিটি মুহূর্ত এখন এক নিষিদ্ধ রোমান্টিকতায় পরিপূর্ণ হয়ে উঠেছে, যেখানে পারভেজ তার সেবার আড়ালে আমাকে জয় করে নিচ্ছে, এবং আমি তার সেই জয়ের প্রতিটি ধাপে নিজেকে বিলিয়ে দিয়ে এক পরম তৃপ্তি পাচ্ছি, যা মিরপুরের এই ব্যস্ত জীবনের মাঝে আমাদের এক একান্ত নিজস্ব জগৎ তৈরি করে দিয়েছে, যেখানে কেবল আমি আছি আর আছে আমার সেই প্রিয়। রাতের গভীরতা যখন মিরপুরের আকাশকে কালো চাদরে ঢেকে দেয়, তখন আমার এই ঘরের ভেতরের পরিবেশ এক শ্বাসুদ্ধকর রোম্যান্টিকতায় ভরে ওঠে, কারণ পারভেজ এখন আর কেবল আমার পায়ের কাছে পড়ে থাকা কোনো সেবক নয়, বরং সে হয়ে উঠেছে আমার এই নিভৃত রাতের একমাত্র সঙ্গী, যার উপস্থিতি ছাড়া আমার এক মুহূর্তও কাটে না।
আজ রাতে বৃষ্টির ঝাপটা যখন জানালার কাছে আছড়ে পড়ছিল তখন আমি লক্ষ্য করলাম পারভেজ মেঝেতে শুয়ে ছটফট করছে এবং তার সেই অস্থিরতা আমাকে এক অজানা উত্তেজনায় ব্যাকুল করে তুলল। তাই আমি যখন মৃদুস্বরে তাকে ডাক দিলাম তখন সে মুহূর্তের মধ্যে আমার বিছানার একদম পাশে এসে দাঁড়াল এবং তার সেই তপ্ত দীর্ঘশ্বাসের শব্দ আমি নিজের কানে শুনতে পেলাম, যা আমার হৃৎপিণ্ডের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিল। পারভেজ যখন অন্ধকারে আমার শিরের কাছে বসে তার কাঁপা কাঁপা হাত দিয়ে আমার কপাল ছুঁয়ে দেখল আমি জ্বরে পড়ছি কিনা, তখন আমি তার হাত সরিয়ে না দিয়ে বরং নিজের গালে তার সেই শক্ত হাতের তালু চেপে ধরলাম এবং অনুভব করলাম এক প্রচণ্ড বিদ্যুৎ তরঙ্গ আমার সারা শরীরে খেলে যাচ্ছে, যা আমাদের মালিক শ্রমিকের সেই অদৃশ্য দেয়ালকে চিরতরে ধূলিসাৎ করে দিল। সে আমার চুলের ভাঁজে তার আঙুল ডুবিয়ে দিয়ে যখন খুব নিচু স্বরে বলল যে সে আমাকে ছাড়া এক পলকও থাকতে পারে না, তখন আমার মনে হল এই তো সেই পরম সত্য যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। এবং পারভেজ যখন ধীরে ধীরে আমার আরও কাছে ঝুঁকে এলো তখন তার শরীরের সেই পুরুষালী ঘ্রাণ আর বৃষ্টির শীতলতা মিলে এক অদ্ভুত মায়া জাল তৈরি করল, যা আমাকে পুরোপুরি অবশ করে দিল। আমি দেখতে পাচ্ছিলাম পারভেজের চোখে সেই আদিম তৃষ্ণা আর গভীর ভালোবাসা যা সে এতদিন আড়াল করে রেখেছিল, কিন্তু আজকের এই দুর্যোগপূর্ণ রাতে সে তার সমস্ত আবেগ নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চায় এবং আমিও নিজেকে তার সেই আবেগের জোয়ারে ভাসিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। কারণ আমাদের এই একই ঘরে ঘুমানো আর একে অপরের দিকে সেই নিষিদ্ধ নজরে তাকিয়ে থাকা আজ এক সার্থকতা খুঁজে পেতে যাচ্ছে। পারভেজ যখন আমার শাড়ির আঁচলটা আলতো করে টেনে ধরল এবং তার সেই গভীর দৃষ্টি দিয়ে আমার চোখের মণি দুটোর ভেতরে প্রবেশ করতে চাইল, তখন আমি অনুভব করলাম আমি আর এই বাড়ির মালকিন নই, বরং আমি কেবল তার এক অনুরাগিনী, যে কিনা তার এই বলিষ্ঠ হাতের আলিঙ্গনের ভেতরে হারিয়ে যেতে চায়। বাইরের বজ্রপাতের শব্দে যখন আমি কিছুটা কেঁপে উঠলাম তখন পারভেজ আমাকে পরম নির্ভরতায় তার বুকের সাথে জড়িয়ে ধরল এবং আমি শুনতে পেলাম তার হৃৎস্পন্দনের সেই তীব্র ধ্বনি, যা কেবল আমার নাম ধরে ডাকছে বলে আমার মনে হল। আর এই প্রথমবার মিরপুরের এই নিভৃত কক্ষে আমাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে মিশে গিয়ে এক অবিচ্ছেদ্য বন্ধন তৈরি করল, যা পৃথিবীর কোনো নিয়ম বা আইন দিয়ে আলাদা করা সম্ভব নয়। ভোরের ম্লান আলো যখন জানালার পর্দা ভেদ করে আমার মিরপুরের এই শয়ন কক্ষে এসে পড়ল, তখন আমি পারভেজের বাহুবন্ধনের ভেতরে নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত সার্থকতা অনুভব করলাম। কারণ গতরাতের সেই ঝড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ আমাদের যে নতুন এক জগতে পৌঁছে দিয়েছিল তা ছিল আমার কল্পনার অতীত। আমি লক্ষ্য করলাম ঘুমন্ত পারভেজের কপালে এক প্রশান্তির ছাপ, যা দেখে মনে হচ্ছে সে যেন তার জীবনের কাঙ্ক্ষিত স্বর্গ জয় করে নিয়েছে। পারভেজ যখন ধীরে ধীরে চোখ মেলল এবং আমাকে তার বুকের সাথে জাপটে ধরা অবস্থায় দেখল, তখন তার চোখে কোনো অপরাধবোধ ছিল না, বরং ছিল এক গভীর অধিকারবোধ। সে যখন আমার কপালে তার তপ্ত ঠোঁটের আলতো স্পর্শ এঁকে দিয়ে মৃদুস্বরে জানতে চাইল আমি তাকে দূরে সরিয়ে দেব কিনা, তখন আমার সমস্ত সত্তা চিৎকার করে বলতে চাইল পারভেজ এখন আর আমার কাজের ছেলে নয়, বরং সে আমার জীবনের সেই কেন্দ্রবিন্দু, যাকে কেন্দ্র করে আমার আগামী দিনগুলো আবর্তিত হবে। কিন্তু দিনের আলো বাড়ার সাথে সাথে বাইরের জগতের বাস্তবতা আমাদের দরজায় কড়া নাড়তে শুরু করল এবং আমি বুঝতে পারলাম আমাদের এই অসম সম্পর্কের খবর যদি একবার দেয়ালে চুঁয়ে বাইরে যায়, তবে এই মিরপুরের চেনা সমাজ আমাকে আর মাথা উঁচু করে থাকতে দেবে না। তবুও পারভেজের সেই সাহসী চাহনি আমাকে মনে করিয়ে দিল যে জীবনের এই বরন্ত বেলায় আমি যেই সুখের সন্ধান পেয়েছি তাকে কোনোভাবেই হারানো চলবে না।
পারভেজ যখন বিছানা ছেড়ে উঠে গিয়ে আবার সেই অনুগত ভৃত্যের মতো আমার জন্য চায়ের সরঞ্জাম গোছাতে শুরু করল, তখন তার প্রতিটি পদক্ষেপের মধ্যে এক নতুন গর্ব লক্ষ্য করলাম। কারণ সে জানে এখন এই ঘরের ভেতরে সে কেবল হুকুম পালনকারী নয়, বরং সে আমার মনের গোপন কক্ষের একমাত্র অধিপতি। আমি যখন তার সেই চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকি, তখন আমার মনে হয় এই তো সেই আশ্রয় যা আমি সারা জীবন খুঁজেছি। দুপুরে যখন আমার কিছু আত্মীয়ের আসার কথা ছিল, তখন পারভেজ যেভাবে ড্রয়িং রুমে চা পরিবেশন করছিল তাতে তার সেই সহজাত নজরটি কেবল আমার দিকেই স্থির ছিল, এবং আমি শিউরে উঠছিলাম এই ভেবে যে কেউ যদি তার এই বিশেষ দৃষ্টি লক্ষ্য করে ফেলে তবে সব জানাজানি হয়ে যাবে। কিন্তু পারভেজ এতটাই নিপুণভাবে তার ভালোবাসা আর সেবাকে মিশিয়ে ফেলেছে যে আমার কাছে তা এক আনন্দদায়ক লুকোচুরি খেলা বলে মনে হচ্ছিল। সে যখন সবার আড়ালে রান্নাঘরে আমাকে একা পেল, তখন আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল যে তার দম বন্ধ হয়ে আসছে, কারণ সে চায় সবার সামনে বুক ফুলিয়ে বলতে যে আমি শুধু তার, এবং তার এই অবুঝ জেদ আমাকে আরও বেশি ব্যাকুল করে তুলল, যা আমাদের এই সম্পর্কের গভীরতাকে আরও বাড়িয়ে দিল। আমি বুঝতে পারছিলাম আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ আসবে, বিশেষ করে যখন বাড়ির অন্যান্য কাজের লোক বা প্রতিবেশীরা আমাদের এই বিশেষ ঘনিষ্ঠতা লক্ষ্য করতে শুরু করবে। কিন্তু পারভেজের সেই অভয় দেওয়া চোখ আর তার সবসময় আমার আশেপাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা আমাকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার সাহস জোগাল। আমাদের এই গোপন স্বর্গের দেয়ালগুলো যেন হঠাৎ করেই পাতলা হয়ে এলো যখন আমি বুঝতে পারলাম বাড়ির পুরনো রাঁধুনি মুমতাজ খালা আমাদের দিকে খুব অদ্ভুত এবং সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছেন। কারণ পারভেজ যখন আমার ঘরে থাকার সময়টুকু আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, তখন বাইরের লোকজনের কাছে তার সাধারণ কাজের ছেলের দায়িত্ব বলে মনে হচ্ছিল না। মিরপুরের এই ব্যস্ত এলাকায় মানুষের কানাকানি হতে খুব একটা সময় লাগে, যা আমার ভেতরে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। একদিন বিকেলে আমি যখন আমার শোবার ঘরে পারভেজের সাথে খুব নিবিড়ভাবে কথা বলছিলাম এবং সে আমার খুব কাছে বসে আমার হাত ধরে তার জীবনের কষ্টের গল্পগুলো শোনাচ্ছিল, তখন দরজার আড়ালে কার যেন ছায়া নড়ে উঠল, এবং আমি দ্রুত পারভেজের হাত ছেড়ে দিয়ে নিজেকে সামলে নিলেও মুমতাজ খালার সেই তীক্ষ্ণ চাহনি আমাকে বলে দিচ্ছিল যে তিনি আমাদের এই অসম ঘনিষ্ঠতা দেখে ফেলেছেন, যা আমার আভিজাত্যের সিংহাসনকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পারভেজ অবশ্য এই বিষয়গুলোকে খুব একটা পাত্তা দিচ্ছিল না, বরং তার নজর দেওয়ার ভঙ্গিটি আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছিল। কারণ সে এখন আর নিজেকে কেবল একজন কর্মচারী মনে করে না, বরং সে মনে করে আমার এই একা থাকা জীবনের সেই একমাত্র পুরুষ, যার অধিকার সবার উপরে। সে যখন সবার সামনেই আমার জন্য বিশেষ যত্ন দেখাতে শুরু করল, তখন আমার বুকের ভেতরটা এক অজানা ভয়ে দুরুদুরু করছিল। মুমতাজ খালা যখন একদিন সুযোগ বুঝে আমাকে আড়ালে ডেকে বললেন যে কাজের ছেলের এতটা ঘরে ঢোকা ঠিক নয়, তখন আমার জেদ আর অপমানবোধ একসাথে জেগে উঠল। কারণ আমি পারভেজকে ছাড়া এখন এক মুহূর্তও ভাবতে পারি না। আমি তাকে অত্যন্ত কঠোর ভাষায় শাসন করে বুঝিয়ে দিলাম যে এই বাড়ির মালিক আমি, এবং আমার ব্যক্তিগত বিষয়ে কারো নাক গলানোর প্রয়োজন নেই। কিন্তু আমি জানতাম এই বিদ্রোহের আগুন খুব সহজে নিভে না। পারভেজ যখন এই সংকটের কথা শুনল, তখন সে বিচলিত হওয়ার বদলে আমার আরও কাছে এসে দাঁড়াল, এবং তার সেই বলিষ্ঠ কণ্ঠে আমাকে অভয় দিয়ে বলল যে যদি পুরো দুনিয়াও আমাদের বিপক্ষে চলে যায়, তবুও সে আমার ছায়া হয়ে আমার পাশেই থাকবে। তার এই সবসময় আমার সাথে থাকার জেদই আমাকে নতুন করে বাঁচার শক্তি জোগাল, যা কোনো সামাজিক নিয়মের তোয়াক্কা করে না। সেই রাতে পারভেজ যখন আমার ঘরে ঘুমানোর জন্য বিছানা পাতল, তখন আমরা দুজনেই এক অস্থিরতার মধ্যে ছিলাম, কারণ আমরা জানতাম আমাদের এই সুন্দর জগৎটার উপর বাইরের কুটিল নজর পড়েছে। কিন্তু পারভেজ যখন আমার হাত নিজের বুকের উপর রেখে প্রতিজ্ঞা করল যে সে আমাকে কোনোদিন একা ফেলে যাবে না, তখন আমার মনে হল এই মিরপুরের বুকে এই ঘরটি আমাদের একমাত্র নিরাপদ কেল্লা, যেখানে কেবল আমাদের প্রেম আর শরীরের সুঘ্রাণ মিশে আছে। মমতাজ খালার সেই সন্দেহ এখন বিষের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও আমি আর পারভেজ এখন একে অপরের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে আমাদের আলাদা করার চেষ্টা করা মানে আমাদের অস্তিত্বকে ধ্বংস করে দেওয়া।
মমতাজ খালার সেই সন্দেহ যখন মিরপুরের এই পাড়াতে কানাঘুষায় রূপ নিল এবং আমার আত্মীয় স্বজনরা যখন আমার এই বিশাল অট্টালিকার দিকে বাঁকা চোখে তাকাতে শুরু করল, তখন আমি বুঝতে পারলাম যে আমার আভিজাত্যের এই খোলস ভেঙে ফেলার সময় চলে এসেছে। কারণ আমি আর পারভেজ এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছি যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তা খোলা নেই। আমি যখন পারভেজের সই দৃপ্ত চোখের দিকে তাকালাম, তখন সেখানে কোনো ভয় ছিল না, বরং ছিল এক ধরনের জয়ী হওয়ার আনন্দ, যা আমাকে চূড়ান্ত সিদ্ধান্তের সাহস জোগাল। এক নিঝুম রাতে যখন বাইরের পৃথিবীটা আমাদের বিচার করতে ব্যস্ত, তখন আমি পারভেজকে আমার খুব কাছে টেনে নিয়ে বললাম যে এই সমাজ হয়তো আমাদের এই অসম সম্পর্ককে কোনোদিন স্বীকৃতি দেবে না, কিন্তু সে কি পারবি আমার হাত ধরেই মিরপুরের মায়া ত্যাগ করে দূরে কোথাও নতুন এক জগৎ করতে, যেখানে কেবল আমরা আর আমাদের নিঃশব্দ রোমান্টিকতা থাকবে? পারভেজ তখন মুহূর্তকাল দেরি না করে আমার হাত দুটো তার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে চুমু খেয়ে বলল যে সে তো কেবল আমার হুকুমের অপেক্ষায় ছিল, কারণ তার জীবনের একমাত্র উদ্দেশ্যই হল আমার আশেপাশে থাকা এবং আমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে থাকা। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই সম্মানের পাহাড় আঁকড়ে ধরে বেঁচে থাকার চেয়ে একে অপরের সান্নিধ্যে সাধারণ এক জীবন কাটানো অনেক বেশি সুখের। এবং সেই রাতেই আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিয়ে পারভেজের হাত ধরে আমার এই চিরচেনা অট্টালিকার দরজা চিরতরে বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়লাম এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে, যেখানে আমাদের কেউ কাজের ছেলে বা বাড়িওয়ালি বলে চিনবে না, বরং আমরা কেবল দুজন মানুষ হিসেবে একে অপরের পরিপূরক হয়ে থাকব। পারভেজ যখন আমার ব্যাগটা নিজের কাঁধে তুলে নিল এবং অন্ধকার গলিপথে আমাকে আগলে ধরে হাঁটতে শুরু করল, তখন তার সেই নজর দেওয়ার ভঙ্গিটি ছিল এক পরম বিজয়ীর মতো, যার কাছে পৃথিবীর সমস্ত ধনসম্পদ তুচ্ছ হয়ে গিয়েছে কেবল আমার এই সামান্য ভালোবাসার বিনিময়। এবং আমি অনুভব করলাম আমার বুকের ভেতরে সেই দীর্ঘদিনের একাকিত্বের পাথরটা মুহূর্তেই নেমে গেল, যা আমাকে এক নতুন স্বাধীনতার স্বাদ দিল। আমরা যখন ভোরের কুয়াশা ভেজা বাসস্ট্যান্ডে এসে দাঁড়ালাম এবং দূরে দিগন্তের রেখায় নতুন সূর্যের আভা ফুটে উঠতে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে পারভেজের সাথে আমার এই যাত্রা কেবল কোনো পলায়ন নয়, বরং এটি এক নতুন জীবনের সূচনা, যেখানে আমাদের একই ঘরে ঘুমানো বা সারাক্ষণ একে অপরের চোখে চোখ রাখা কোনো অপরাধ নয়, বরং এক চিরন্তন অধিকার। পারভেজ আমার কানে কানে ফিসফিস করে যখন বলল যে এখন থেকে সে আর আমার আদেশের অপেক্ষায় থাকবে না, বরং সে হবে আমার জীবনের প্রতিটি মুহূর্তের একমাত্র ভাগিদার, তখন আমার চোখে আনন্দের জল চলে এলো। কারণ আমি জানতাম এই মিরপুরের ব্যস্ত শহরের বাইরে আমাদের জন্য এক শান্ত ও নিবিড় জগৎ অপেক্ষা করছে, যেখানে আমাদের ভালোবাসা কেবল আমাদের একান্ত নিজস্ব আইন দ্বারা পরিচালিত হবে। এখন থেকে আমাদের দিনগুলো হবে পারভেজের সেই বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ, আর রাতগুলো কাটবে একই ঘরে একই স্বপ্নের বুননে, যেখানে মালিক আর শ্রমিকের কোনো বিভাজন থাকবে না। এবং আমি গর্বের সাথে নিজেকে পারভেজের সেই অর্ধাঙ্গিনী হিসেবে পরিচয় দিতে পারব, যে কিনা তার আভিজাত্যের চেয়েও তার হৃদয়ের টানকে বেশি গুরুত্ব দিয়েছে। এবং এভাবেই আমাদের এই অসম ও নিষিদ্ধ রোমাঞ্চ এক